বিজনেস PhD হ্যাঁ PhD করে না বিজনেস আমি পিএইচডি করব আমাদের চ্যাপ্টার 7 আমরা স্টার্ট করছিলাম আপনি মনে ছিলেন ক্লাসে রাইট আপনি আর উনি মনে ছিলেন তো চ্যাপ্টার 7 ইজ acquisition and restructuring strategies. That is our chapter 7, first chapter after midterm. On pora? Karo phone আসলে বাইরে যে রিসিভ করে ক্লাসের ভিতরে রিসিভ করবে সো আমাদের লার্নিং অবজেক্টিভ এই চ্যাপ্টারে পাঁচটা জিনিসই আমরা কাজ করব নাম্বার 1 is attributes of successful acquisition. So do you know what do you understand by the word acquisition? Acquisition কথার অর্থ কি? নিয়ে নেওয়া নিয়ে নেয়া কি নিয়ে নেয়া? Sorry, ownership. Okay. Attributes of successful acquisition বলতে একটা successful acquisition এর one of the best example Twitter. Facebook, Skype, Twitter has Facebook, been Instagram. taken by Elon. Now it's X. যেমন এখানে বোঝাচ্ছি যে attributes of successful acquisition এই বাংলাটা বলতে আমি বোঝাচ্ছি যে একটা successful acquisition এর গুণাগুণগুলি কি গুণাবলীগুলি কি নাম্বার 2 is reasons for acquisition and problems in achieving success acquisition এর reason গুলি কি কি problems in achieving success number 3 what are the problems in achieving acquisition success it's related to very much to point number 2. Number 4 is what are the effective acquisition strategies? Effective acquisition strategy key. Number 5, what do you understand by restructuring and what are the positive and negative outcomes of restructuring? So, starting with attributes of successful acquisition. একটা successful acquisition এর কি গুণাবলী বা গুণাগুণ থাকতে হবে। এখন কালকে সকালে যদি একটা মাছালা বা ছোট কিছু না একটা মাছালা যদি একটা ইউনিভার্সিটি অ্যাকোয়ার করে বা একটা ব্যাংক অ্যাকোয়ার করে চালাতে পারবে স্ট্র্যাটেজিক্যালি এটা কি ফিট হবে তার সাথে এটা ফিট হবে কালকে সকালে যদি ইউনিভার্সিটি অফ স্কলার্স আরেকটা ইউনিভার্সিটিকে অ্যাকোয়ার করে বা আরেকটা লার্নিং সেন্টারকে অ্যাকোয়ার করে এটা কি স্ট্র্যাটেজিক্যালি ফিট হয় It fits strategically. কারণ কি দা অবজেক্টিভ বায়ার্স লং টার্ম গোল অ্যালাইন ইটস অ্যালাইন মিলে যাচ্ছে জিনিসটা জাস্ট কি একটা প্রোডাক্ট বাড়তেছে আগে ইউনিভার্সিটি স্কলারসে স্টুডেন্ট নিয়ে কাজ করা হতো স্টুডেন্টস এখন সাপোজ কি কাজ করা হচ্ছে এখন তাদের ডিফারেন্ট ট্রেনিং নিয়ে কাজ করা হচ্ছে তাদের আইপিএস নিয়ে কাজ করা হচ্ছে দ্য থিং ইজ ইন বোথ দ্য ওয়েজ তারা ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে এডুকেট করতেছে বা লার্নিং এনভায়রনমেন্টটা ক্রিয়েট করে দিচ্ছে বাট প্রোডাক্ট ইজ ডিফারেন্ট ইউনিভার্সিটির প্রোডাক্ট কি ইউনিভার্সিটির প্রোডাক্ট ইজ কেউ আন্ডারগ্রেড করতেছে কেউ মাস্টার্স করতেছে কেউ ডিপ্লোমা করতেছে ওইখানে প্রোডাক্টটা কি কেউ এসে ইংলিশ লার্নিং সেন্টারে ইংলিশটা শিখতেছে কেউ এসে সফট স্কিল ট্রেনিং দিচ্ছে কেউ এসে নেগোসিয়েশন স্কিল শিখছে সো প্রোডাক্ট ইজ ডাইভার্সিফাইড বাট বায়ার্স লং টার্ম গোল যেটা স্টুডেন্টদেরকে নিয়ে ইট ইজ সেম স্টুডেন্টদেরকে এডুকেট করতে হবে বা স্টুডেন্টদেরকে এনাফ বিল্ড করতে হবে যেন তারা শেষ করে তারা তাদের লক্ষ্যে সাকসেসফুল অ্যাচিভ করতে পারে সো একটা সাকসেসফুল অ্যাকুইজিশন হইতে গেলে এটাকে ইট শুড বি স্ট্রং স্ট্র্যাটেজিক্যালি ফিট কালকে সকালে যদি আমাকে যদি কেউ বলে যে তুমি চিড়িয়াখানা একবার করে নাও মিরপুর চিড়িয়াখানা একবার করে নাও এটা তো আমার সাথে স্ট্র্যাটেজিক্যালি ফিট হচ্ছে না আমি চিড়িয়াখানা কি বুঝি সো আমি এমন একটা জিনিস অ্যাকোয়ার করতে পারবো যেটা আমার রিলেটেড ইন্ডাস্ট্রি বা আমার রিলেটেড বিজনেস আমি ওইটা অ্যাকোয়ার করে চালাতে পারবো সো একটা সাকসেসফুল অ্যাকুইজিশন যখন হতে হবে এটাকে ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে স্ট্রং স্ট্র্যাটেজিক্যালি ফিট হতে হবে অ্যালাইন নাম্বার 2 থ্রু ডিউ ডিলিজেন্স এখানে ডিউ ডিলিজেন্স বলতে বোঝাচ্ছে একটা কম্প্রিহেনসিভ অ্যানালাইসিস থাকতে হবে অফ দ্য অর্গানাইজেশনস ফিনান্সিয়াল লিগ্যাল অপারেশনাল এন্ড কালচারাল অ্যাসপেক্ট একটা অর্গানাইজেশন খালি একটা অর্গানাইজেশনকে অ্যাকোয়ার করলেই হবে না অ্যাকোয়ার করার আগে একটা কম্প্রিহেনসিভ অ্যানালাইসিস রিপোর্ট থাকতে হবে which is financial suppose আমি কালকে সকালে আমি
এবিসি ইন্ডাস্ট্রিজকে অ্যাকোয়ার করবে। এবিসি ইন্ডাস্ট্রিজ 2015 সাল থেকে 2024 সাল পর্যন্ত রানিং ছিল। আমাকে এখন এবিসি ইন্ডাস্ট্রিজের 2015 থেকে 24 ফিনান্সিয়াল অ্যানালাইসিস দেখতে হবে, তাদের প্রফিট দেখতে হবে, তাদের লস দেখতে হবে, তাদের নাম্বার অফ প্রোডাক্ট দেখতে হবে, তাদের লাইবিলিটিস দেখতে হবে, তাদের অ্যাসেট দেখতে হবে, তাদের লিগ্যাল সমস্যাগুলিকে বুঝতে হবে, এরপরে আমাকে অ্যাকোয়ার করতে হবে। আদারওয়াইজ আমি যদি সমস্যাগুলি না দেখে অ্যাকোয়ার করি, কোম্পানিটা আমার হয়ে যাচ্ছে, পরে দ্য পেইন গেটস ইনটু মাই শোল্ডার। ওই কোম্পানির লাইবিলিটি লোন তখন এটা আমার হয়ে যাচ্ছে, কারণ আমি তো কোম্পানিটাকে অ্যাকোয়ার করব। সো অ্যাকোয়ার করার আগে থ্রু ডিউ ডিলিজেন্স বিস্তারিতভাবে অপারেশন সম্পর্কে জানতে হবে। আর জানতে হবে বলতে তার ফিনান্সিয়াল, লিগ্যাল, অপারেশনাল, কালচারাল অ্যাসপেক্ট, অলসো লোন আছে কিনা, অলসো লাইবিলিটি কি আছে, অলসো মার্কেট রেপুটেশন এগুলি জানতে হবে। দ্যাট ইজ থ্রু ডিউ ডিলিজেন্স। নাম্বার 3, কালচারাল কম্প্যাটিবিলিটি। কম্প্যাটিবিলিটি কথার অর্থ কি? Compatibility, মানিয়ে নেয়। whether you are fit or not. সো একটা অর্গানাইজেশনকে অ্যাকোয়ার করবে, দেখতে হবে আর দি কালচারালি কম্পিটিবল অর নট। এখন সাপোজ আপনি চিন্তা করেন বাংলা লিঙ্ক, সাপোজ গ্রামীণ ফোন, গ্রামীণ ফোনের যে ওয়ার্ক এনভায়রনমেন্ট বা গ্রামীণ ফোনের যে সিস্টেম বা যে ওয়েতে চলে, Internal environment. ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল এনভায়রনমেন্ট, ওয়ার্ক লাইফ কালচার, ওয়ার্ক লাইফ ব্যালেন্স, কনফ্লিক্ট কিভাবে ম্যানেজ করে, এগুলি যদি চিন্তা করে, যদি কালকে সকালে গ্রামীণ ফোন অলিম্পিক ফুড ইন্ডাস্ট্রিজকে অ্যাকোয়ার করে, তাহলে কিন্তু কম্প্যাটিবিলিটি থাকতেছে না। কারণ আমি জানি না আপনাদের অলিম্পিক ফুড ইন্ডাস্ট্রিজের অফিসে যাওয়ার সৌভাগ্য হয়েছে কিনা, আমি কিছু কাজে গেছি, তারা খুব ট্রেডিশনাল, সরকারি অফিস যেভাবে কাজ করে না, দে ডু ফাংশন ইন দ্যাট ওয়ে। 9টার দিকে একটা লোক আসতেছে, 12টার দিকে কাজের স্পৃহা কমে গেছে, 1টার দিকে লাঞ্চ, 12টা সাড়ে 12টার দিকে কেউ চা খাইতেছে, কেউ করতেছে, 1টার দিকে লাঞ্চ, লাঞ্চে যে একটাই যাইতেছে মানুষ, আসতেছে 2:30 3টার দিকে, 3টার দিকে এসে আবার 3টা থেকে 4টা 1 ঘন্টা একটু কাজ করতেছে, 4টার দিকে বের হয়ে যাচ্ছে। গ্রামীণ ফোন যদি এই অলিম্পিক ফুড ইন্ডাস্ট্রিজকে অ্যাকোয়ার করে, গ্রামীণ ফোন পাগল হয়ে যাবে। So is that for serious? Yes. A corporate company operates it like this. Yes, Olympic food industry is like that, but they do good. They have a brand value of more than 50 years. এবং সেল তো হইতেছে, চায়ের দোকানে যান, এইখানে যান, সুপার শপে যান, সবখানে গেলে অলিম্পিক। মানে ব্যাপারটা হইতেছে, ইটস এ পার্ট অ্যান্ড পার্সেল অফ ইউর লাইফ। আপনি যেই অফিসেই আপনি যাবেন, চায়ের সাথে লেক্সাস বিস্কুট দিবে, লেক্সাস বিস্কুট কাদের? অলিম্পিক ফুড ইন্ডাস্ট্রি। এখানে তাদের পুশ করা লাগে না, it's already in our blood cell. The market is already built over the years. So that is cultural compatibility. Number 4, clear integration strategy. Integrate কথাটার অর্থ কি? Integrate কথাটার অর্থ কি? Integrity. Integrity না, integration কথাটার অর্থ কি? Clear integration strategy. Implementation. বাংলাটা বলো, ইন্টিগ্রেশন কথাটার অর্থ কি? মানে আপনার কি মাথায় আসে? কিছু অ্যাড করা, ইমপ্লিমেন্ট করা, ইমপ্লিমেন্ট করা, ঠিক আছে, এগুলো ঠিক আছে, জট ডাউন করা, অনেক কিছুই হতে পারে, বাট আমি বলতেছি বাংলাটা কি বুঝেন? মানে ইন্টিগ্রেশন, একত্র করা, সমন্বয় করা, দ্যাট ইজ ইন্টিগ্রেশন। সো ক্লিয়ার ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি, এ ডিটেইল ইন্টিগ্রেশন প্ল্যান ইজ ডেভেলপড আর্লি। যখন একটা সাকসেসফুল অ্যাকুইজিশনের পূর্ব সূত্র হচ্ছে ক্লিয়ার একটা ইন্টিগ্রেশন প্ল্যান থাকতে হবে। একটা কোম্পানি যখন একটা কোম্পানিকে অ্যাকোয়ার করবে, সে কোন ওয়েতে কোম্পানিটাকে ইন্টিগ্রেট করবে, সামনে নিয়ে যাবে, টাইমলাইন থেকে শুরু করে কেপিআই, প্রফিট মার্জিন নিয়ে অ্যানালাইসিস, প্রোডাক্ট ডাইভার্সিফিকেশন, এগুলি সব ইন্টিগ্রেশন স্ট্র্যাটেজি থেকে আসে। নাম্বার 5, রিয়েলিস্টিক সিনার্জি এক্সপেকটেশন। রিয়েলিস্টিক কথাটার অর্থ কি? বাস্তব। সিনার্জি কথাটার অর্থ কি? টিম ওয়াইজ বা সমন্বয়, Collectively. কালেক্টিভলি। আর এক্সপেকটেশন অর্থ কি? প্রত্যাশা। What I expect. What are my goals? So synergies যেমন cost saving, revenue growth are estimated conservatively and based on evidence. So
একটা অর্গানাইজেশন যখন একটা অর্গানাইজেশনকে অ্যাকুয়ার করতেছে এই ক্ষেত্রে যখন একত্রিত হচ্ছে বা সিনার্জাইজড হচ্ছে তখন দ্য এক্সপেকটেশন শুড বি রিয়েলিস্টিক। একটা অর্গানাইজেশনকে অ্যাকুয়ার করতে দেয় ইট ডাজন্ট মিন যে অর্গানাইজেশনটা আজকে 20 লক্ষ টাকা সেল করতো একটা অর্গানাইজেশনকে অ্যাকুয়ার করার পরে সে তার সেল 1 কোটি টাকা হয়ে যাবে। সো এক্সপেকটেশন শুড বি রিয়েলিস্টিক, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন হওয়া। সাপোজ কোম্পানি এ এর মাসিক সেল 20 লাখ, কোম্পানি বি মাসিক সেল 10 লাখ। তার মানে কোম্পানি এ যখন কোম্পানি বি কে অ্যাকুয়ার করতেছে 20 আর 10 30 তার হয়ে যাওয়ার কথা। বাট এখন যদি কেউ এক্সপেক্ট করে যে দুইটা মিলে এক হয়ে গেছে এখন ওর সেল হবে 1 কোটি টাকা, ইট ইজ নট লাইক দ্যাট। এক্সপেকটেশন শুড বি রিয়েলিস্টিক, আনরিয়েলিস্টিক এক্সপেকটেশন গুলো হবে না। Number 6, strong leadership and governance. Leadership stays stable and aligned during and after the transition. Leadership should be stable. Acquisition সময় হোক, acquisition আগে হোক, acquisition পরে হোক, mismanagement থাকা যাবে না। So strong leadership and governance থাকতে হবে। Number 7, effective communication. প্রত্যেকটা বিজনেস বা প্রত্যেকটা অ্যাকুইজিশনের কর্পোরেট ক্ষেত্রে effective communication is very much needed. If it is not effective communication, if it স্যার is 6 নাম্বারটা একটু আরেকবার দেখাবেন। নিচে strong leadership and governance. স্ট্রং গভর্নেন্সও থাকতে হবে। হ্যাঁ, স্যার অ্যাকচুয়ালি লিডারশিপ বুঝতে পারলাম না, হোয়াট অ্যাবাউট দি গভর্নেন্স? গভর্নেন্স মানে গভর্নেন্সের ল যদি স্ট্রং Law- থাকে, law strong থাকতে রুলস এন্ড হবে। রেগুলেশন উপরে বাসা চাপ দিকে উপরেরটা ওই গোলটার উপরেরটা স্যার এই যে এক্সিট এরপর স্যার এই যে স্ট্রং লিডারশিপ এন্ড গভর্নেন্স বলতে শুধু লিডারশিপ হলে হবে না, গভর্নেন্স বলতে গণতান্ত্রিকতার দিক থেকেও জিনিসগুলি অ্যালাইন হতে হবে। রাষ্ট্র বহির্ভূত হওয়া যাবে না, রাষ্ট্রের মধ্যে থেকে কাজ করতে হবে। বহির্ভূত মানে রাষ্ট্র বিরোধী বা যেটা এখন আমাদের সাপোজ আমরা যখন বিস্কিট সেল করি বা সাপোজ আমরা যখন স্কিন কেয়ার আইটেম সেল করি আমাদের কিন্তু অ্যানিমাল টেস্টিং এর নিয়ম নাই। লিগ্যাল ওয়েতে উই ডোন্ট হ্যাভ দ্য সিস্টেম অফ ডুইং অ্যানিমাল টেস্টিং। সো আপনি দেখবেন আগে দেখা যেত চাকা বল সাবান বা আরো কিছু সাবানগুলিতে হালাল সার্টিফিকেশন থাকে, কস্টো সাবান। সো গভর্নেন্স বলতে গণতন্ত্রের ভিতর থেকে স্ট্র্যাটেজিক্যালি আমাদের যে নিয়ম শৃঙ্খলা এটাকে মেনটেন করে কাজ করতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। গভর্নেন্স যদি স্ট্রং হয় তাহলে তো একটা দুর্নীতি থেকে বা কোনো এখানে দুর্নীতির কিছু না, এখানে হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে কাজ করা হচ্ছে এটা আমার গভর্নেন্সের আওতার মধ্যে থাকতে হবে বা BSTI BSTI Sir, actually, the rules and regulations imposed by the government it should be followed. Yes, it should be followed. Whether it is BSTI, whether it is halal certified, whether it is ISO 901, এই জিনিসগুলি মেইনটেইন করতে হবে। Number 7, effective communication. Number 8, retention of key talent. একটা কোম্পানি যখন একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে, এটা বাইরের দেশে এটা হয় না, বাট বাংলাদেশে জিনিসটা বেশি হয়। সাপোজ আজকে যদি পাঠাও উবারকে অ্যাকুইজিশন করে, আপনি দেখবেন পাঠাও উবারকে অ্যাকুইজিশন স্ট্র্যাটেজিতে অ্যাকুইর করার পরে উবারের যারা ম্যানেজার লেভেলে ছিল সবাইকে বাদ দিয়ে দিল। কারণটা কি? আমাদের দেশে যেটা মাইন্ডসেটটা কাজ করে যে আমি তো পাঠাও, আমি আজকে উবারকে কিনে নিচ্ছি, এখন আমি যদি উবারের এই মেইন মাথাগুলিকে রাখি তারা তো পরে আমার ডিসিশন মেকিংয়ে সমস্যা করবে, তারা আমাকে শিখাইতে যাবে। So, এই কারণে যেটা করা হয় এই কি ট্যালেন্টগুলি যেটা যাতে বাদ দিয়ে দেয়। বাট একটা অ্যাকুইজিশন যখন হয় তখন ইনিশিয়াল পিরিয়ডে যেই কোম্পানিটাকে অ্যাকোয়ার করা হইতেছে ওই কোম্পানিটার মেইন ট্যালেন্টগুলিকে রাখা উচিত। আপনি সেকশন এম না No, sir, she belongs to our section B. তাই Yes. ওকে তাদেরকে স্যার রাখা উচিত না? রাখা উচিত। অবশ্যই, কারণ তারা তো স্ট্র্যাটেজি সম্পর্কে জানে কোম্পানির কি হ্যাঁ, So ভালো। actually they know the ins and out. Yes. বাট পাঠাও কি পার্সপেক্টিভে চিন্তা করে যে আমি যদি উবারের এই ম্যানেজারকে রাখি
এরা পরে আমাকে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে। Sir, is it only in our country or is it for আমাদের every country single is- country? Experience It's for Asian- Asian problems. Oh, বাইরের কান্ট্রিগুলোতে এরকম কম it's our perception. Yes. আমরা চাই না। এখন একটা কোম্পানিতে একটা এইচআর হেড, কোম্পানি এতে একটা এইচআর হেড, কোম্পানি এ যখন কোম্পানি বি কে অ্যাকোয়ার করবে, কোম্পানি বি তেও নিশ্চয়ই একটা এইচআর হেড থাকবে। তাই এখন ন্যাচারালি কি করা উচিত, কোম্পানি এ এর এইচআর হেড আর কোম্পানি বি এর এইচআর হেড একসাথে কাজ করা উচিত, জয়েন্টলি অ্যালাইন করে। বাট কোম্পানি এ এর এইচআর হেড চিন্তা করে কোম্পানি বি এর এইচআর হেড যদি রেখে দিই, তাহলে তো পরে ও আমার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে সমস্যা হবে। So, আমি ওর চাকরি নিয়ে টানাটানি শুরু Yes. করবে। So, বাদ দিয়ে দিই। So, অ্যাকুইজিশনের ক্ষেত্রে, সাকসেসফুল অ্যাকুইজিশনের ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস হলো রিটেনশন অফ কি ট্যালেন্ট। কি ট্যালেন্টগুলিকে রাখতে হবে। At least For for the certain time time. being to understand the company's Yes. ins and outs. Ins and outs. পোস্ট মার্জার পারফরম্যান্স মনিটরিং। অ্যাকুইজিশনটা হওয়ার পরে একটা সার্টেন টাইম পরে পারফরম্যান্সটাকে মনিটর করতে হবে, ওয়েদার ফিনান্সিয়াল পার্সপেক্টিভে, প্রফিট মার্জিন ওয়াইজ, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন ওয়াইজ, টু আন্ডারস্ট্যান্ড যে ইন দ্য টাইম ফ্রেম কোম্পানিটা কি পজিটিভ দিকে গেছে না নেগেটিভ দিকে গেছে। তারপরে Sir, what are the matrices? কি Is it post-merger performance monitoring? Matrices. সাকসেস ম্যাট্রিক্স, মার্কেট শেয়ার অ্যানালাইসিস, প্রফিট মার্জিন, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন। সাকসেস ম্যাট্রিক্সের ভিতরে এই জিনিসগুলি পড়ে। মানে ঠিক কয়েকটা সেগমেন্ট যেগুলো এই সেগমেন্টগুলি দিয়ে বুঝতে হবে যে মার্কেট শেয়ার ওয়াইজ কি হয়েছে, প্রফিট মার্জিন ওয়াইজ কি হয়েছে, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন ওয়াইজ কি হয়েছে। কি বাড়ছে না? আরো বছর অনেক কিছু We have আছে to compare Definitely, what আরো অনেক are কিছু the pre-results and post-results. হ্যাঁ, কোম্পানি এ যখন কোম্পানি বি কে অ্যাকোয়ার করছে, সাপোজ জানুয়ারি মাসে অ্যাকোয়ার করছে, জানুয়ারি মাসে যখন কোম্পানি এ কোম্পানি বি কে অ্যাকোয়ার করছে, তখন কোম্পানি এর মার্কেট শেয়ার ছিল 25%, যে কোম্পানি বি কে অ্যাকোয়ার করছে ওইটা ছিল 20%। এখন জুনে এসে দেখতে হবে মার্কেট শেয়ারে কি ডিফারেন্স দেখা গেছে। কোম্পানি এ যখন কোম্পানি বি কে অ্যাকোয়ার করছে, অলরেডি বি কাস্টমারটাকে টেনে নিয়ে আসছে। এমনও তো হইতে পারে যে ওই 20% এর জায়গায় 10% আসছে কোম্পানি এর ইয়েতে আন্ডারে হয়েছে 35, এমনও হইতে পারে নেগেটিভ হয়ে গেছে। সো এই মার্কেট শেয়ার অ্যানালাইসিস করতে হবে। প্রফিট মার্জিন, আগে কোম্পানি এ মাসে 2 লাখ টাকা প্রফিট করত, এখন কোম্পানি এর পোর্টফোলিওতে যখন কোম্পানি বি ঢুকছে তখন ন্যাচারালি প্রফিটটা বাড়ার কথা, কারণ কোম্পানি বির যেই এক্সিস্টিং ক্লায়েন্ট বেস এটা কোম্পানি এ পেয়ে গেছে। সো যদি এখানে প্রফিট মার্জিন কমে যায়, দ্যাট মিন্স দেয়ার ইজ প্রবলেম। তারপর এমপ্লয়ি স্যাটিসফ্যাকশন, এমপ্লয়ি স্যাটিসফ্যাকশনটা দেখতে হবে কোম্পানি এ আর কোম্পানি বি এমপ্লয়িরা যখন ইন্ডিভিজুয়ালি ছিল তখন তারা কতটা স্যাটিসফাইড ছিল উইথ দ্য কর্পোরেট কালচার, একসাথে হওয়ার পরে তাদের স্যাটিসফ্যাকশন লেভেলটা কি দেখা গেছে। আর টু ইউর কোয়েশ্চেন, সাকসেস ম্যাট্রিক্স আর অনেক আছে, ইটস জাস্ট 3 এক্সাম্পলস। তারপর হচ্ছে রিজনস ফর অ্যাকুইজিশন এন্ড প্রবলেমস ইন অ্যাচিভিং সাকসেস। সো অ্যাকুইজিশনের রিজন কি, হোয়াট ডু ইউ থিংক? অ্যাকুইজিশন যে হয়, অ্যাকুইজিশনের রিজনটা কি? রিজনটা কি? Sir, actually there might be several reasons behind it. Tell me one reason. But after কি মনে হয়, what is the most significant or most important reason for acquisition? To reduce the competition, to acquire the market, and to make better outcome, like they will get the infrastructure, they will get the access to the technologies, they will get access to every single thing they own. Okay, you're right. So, reasons for acquisition, number 1 point হচ্ছে growth and market expansion. আরেকটা জিনিস বলে দিই, ক্লাস এই পয়েন্টগুলি টাচ করবো, ক্লাস শেষ করে ফেলবো। সো ডোন্ট পিস মি অফ, ক্লাস নিতেছি, ক্লাসটা শেষ করি, এবার আপনি আপনার ওয়েতে, আমি আমার ওয়েতে, প্লিজ ডোন্ট পিস মি অফ। সো রিজনস ফর অ্যাকুইজিশনের নাম্বার 1 পয়েন্ট হচ্ছে গ্রোথ এন্ড মার্কেট এক্সপেনশন। গ্রোথ এবং মার্কেট এক্সপেনশনটা ইজ দ্য মেইন রিজন ফর অ্যাকুইজিশন। কারণ একটা কোম্পানি যখন একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে, তাদের মেইন চিন্তাটাই থাকে কেন অ্যাকোয়ার করছে, গ্রোথ আসতে হবে। আপনি যে আপনার নাম কি? হামজা। হ্যাঁ, কি? হামজা। হামজা। হামজা যদি কালকে সকালে কেএফসি অ্যাকুইজিশন করে নেয়, কেএফসি অ্যাকোয়ার করে, হামজার অ্যাকোয়ার করার কারণটা কি হবে? কেন করবে? অ্যাকোয়ার কেন করবে?
অবশ্যই তার বিজনেসটাকে স্প্রেড করার জন্য, গ্রোথ বাড়ানোর জন্য। বলে বিজনেস করবে টাকা কামাবে, এটাই তো হামজার ইয়ে হবে। হামজা তো So চাকরি করতে actually, আসে। in his perspective, I don't really see the reasons for requiring caves. না না তোমরা সাবজেক্টে বেশি করতে যাবো। ভাই, আপনাকে একটা কথা বলছি, এই ক্লাসে যে এক্সাম্পলগুলি ইউজ হয়, এই বসুন্ধরা সিমেন্ট, মদিনা সিমেন্ট, ইজ নট রিয়েল লাইফ এক্সাম্পল। আমি আপনাকে এক্সাম্পল দিতে পারি যে আপনি সিলিকন ভ্যালি আপনি অ্যাকোয়ার করছেন, হয়ে তো যাইছেন, আপনি সিলিকন ভ্যালি অ্যাকোয়ার করতেছেন, বাট থিঙ্ক ফর এ মোমেন্ট, থিঙ্ক করেন না, চিন্তা করতে সমস্যা নেই। Sure, sir. তো এখন উনি যদি কেএফসি অ্যাকোয়ার করে, উনার চিন্তা কি থাকবে অ্যাজ এ বিজনেসম্যান? স্যার ওই যে গ্রোথ, You will acquire the market of KFC. ইয়েস, আগে আগে যাচ্ছে just- মার্কেটটাকে আগে যদি 100 জনের মধ্যে 90 জন কেএফসি খেত, সে চাবে এই নাম্বারটাকে 95 করতে বা 98 করতে। Or at least to make it 81. A little bit more. তার একটা নর্মাল মানে সিপির মতো একটা শপ আছে, but সে এখন কেএফসি কে অ্যাকোয়ার করতে চাচ্ছে, বিকজ সে তার ওই কাস্টমারগুলোকেও কেএফসির কাস্টমারগুলোর সাথে মার্জ করে আরো স্প্রেড করতে চাচ্ছে তার বিজনেস, Yes. তার বিজনেসের গ্রোথটা বাড়াতে চাচ্ছে। Yes. So at the end of the day, রিজনটা হইতেছে গ্রোথ বাড়ানো, পকেটে টাকা। Exactly, sir. That is the main purpose of business, to make profit. সো ব্যাপারটা হইলো গ্রোথ বাড়ানো, পকেটে টাকা আনা। এখন এটাকে আপনি বিজনেস ভাষায় বললে প্রফিটটা পকেটে আনা, Exactly. সোজা বাংলা ভাষায় বললে টাকা ইনকাম করা। সো এইখানে গ্রোথ এন্ড মার্কেট এক্সপানশনের আন্ডারে আছে এন্টার নিউ মার্কেট অর রিজিয়নস কুইকলি, অ্যাকোয়ার এক্সিস্টিং কাস্টমার বেস। আপনি যে কথাটা বলবেন যে সিপি, একটা সিপির মালিক যদি কেএফসি অ্যাকোয়ার করে, তাহলে তার টার্গেট থাকবে কি, তার এক্সিস্টিং কাস্টমারও আছে, সাথে নতুন কাস্টমারদেরকে Capture করা। তার পোর্টফোলিওতে। নাম্বার 2, ডাইভার্সিফিকেশন। Yes, sir. আজকে একটা লোক, আমি জানি না আপনারা ওই বর্নি সুপার মার্কেট একটা দোকান আছে, আমরা যখন ছোটবেলায় ইউনিভার্সিটিতে পড়তাম, ওই সময় ছিল ক্যান্ডি ফ্লস, Candy floss. ছোট করে একটা দোকান আছে। ওই Sir, 9 নাম্বার গেটের they দিকে used একটা to ছোট্ট make একটা candies. দোকান আছে। না না না, ক্যান্ডিস না, ওরা সবসময় ফাস্ট ফুড ফাস্ট ফুড। এখন তো মনে হয় একটা আছে, এখনো আছে, হ্যাঁ, But not that one. ছোট, ওইটাই মালিক ওইটাই আছে, নাম চেঞ্জ করছে। খালি ম্যানেজার পাল্টাইছে। সো ডাইভার্সিফিকেশনে এখানে কি হয়, ধরেন ক্যান্ডি ফ্লস খালি সিঙ্গারা বানায়, সাপোজ ভুলে যাস না। ধরেন না ভাই, যা সিঙ্গারা, মুরগি সিঙ্গারা বানায়, গরু সিঙ্গারা বানায়, এত ডিপে যাওয়ার তো দরকার নেই, এক্সাম্পলে থাকে। So, এখন সিঙ্গারা বানায় সে ক্যান্ডি ফ্লস, এখন সে কালকে সকালে সে পাশে এবিসি ফাস্টফুডকে সে অ্যাকোয়ার করবে। এখন এবিসি ফাস্টফুড কি সিঙ্গারাও বানায়, বার্গারও বানায়, পিৎজাও বানায়, স্যুপও বানায়। তার মানে কি, এখানে একটা ডাইভার্সিফিকেশন আসলো অ্যাকোয়ারের পরে, তার প্রোডাক্ট লাইন বাড়লো। আগে তার ছিল একটা প্রোডাক্ট, এখন ডাইভার্সিফিকেশন হয়ে 4টা 5টা 6টা প্রোডাক্ট আসলো। They do have multiple several products. Yes, that is diversification. So this is also one of the reason for acquisition. Yes, sir. Number 3, synergies. Synergies কথাটার অর্থ হচ্ছে সমন্বয়, Working collectively. ওয়ার্কিং কালেক্টিভ। সো এখানে কস্ট সিনার্জিস যেটা হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল। ইকোনমিক্স অফ স্কেল জিনিসটা আপনাদের মিড টার্মে ছিল, Yes, sir. এখন ইকোনমিক্স অফ স্কেল জিনিসটা কি একটু বলেন Should I? প্লিজ, প্রসিড। The economics of scale refers to বাংলায় বলেন, situation. ওনাদের বুঝায় বলেন, সবাই যেন বুঝে যেভাবে বলেন। আচ্ছা, economies of scale মানে হচ্ছে এইরকম একটা সিচুয়েশন দাঁড়াতে হবে। না, না। বসে বসে বলেন। Economies of scale হচ্ছে বড় এমন একটা সিচুয়েশন যখন কোম্পানির কস্টিং একেবারে সবচেয়ে মিনিমাল চলে আসে এবং আউটপুট সবচেয়ে বেশি আসে। হ্যাঁ, দ্য বেস্ট আউটপুট আসে সবচেয়ে মিনিমাল কস্টে। ধরো একটা কোম্পানি ফর এক্সাম্পল 500 প্রোডাক্টস বানায়, পার ইউনিট তাদের 10 টাকা খরচ হয়, বাট যখন তারা দেখলো যে 800 ইউনিটস অফ প্রোডাক্টস প্রডিউস করে, তখন তাদের পার ইউনিট 10 টাকার জায়গায় 7.5 টাকা হয়ে যাচ্ছে। এরপর তারা যদি আরেকটু বেশি বাড়ায়, তাহলে তাদের এক্সট্রা ফিক্সড এক্সপেন্সেস, তারপর আরো লেবার কস্ট, এগুলো আরো বেড়ে যায়। তার মানে কি, ইকোনমিক্স অফ স্কেল আবার ব্রেকডাউন হয়ে 7.5 থেকে আবার 10 টাকায় চলে যায়। হ্যাঁ, সেই স্কেলটাই হচ্ছে ইকোনমিক্স অফ স্কেল। স্যার এটা এক কথা বলা যায় না যে কস্ট মিনিমাইজ প্রফিট। আমি শুধু বাংলা কথাটা বলি, এত পেঁচানো বাংলা, আমার 2 জন লোক আছে,
দুইজন প্যাকেজিং এর লোক আছে, দুইজন প্যাকেজিং এর লোককে আমি একজনকে 8,000 টাকা করে দিই স্যালারি, দুইজনকে স্যালারি দিই শুধুমাত্র। এখন তারা আমার 1 ঘন্টায় 2টা সিঙ্গারা বানাইতে পারে। এখন সিঙ্গারাটা যদি আমার 1 ঘন্টায় 10টাও বানায়, স্যালারি ইজ দ্য সেম। আমি তো বলতেছি না যে 8,000 এর জায়গায় স্যালারি হয়ে যাবে 10,000 টাকা। দ্যাট ইজ সিম্পল। আমার যেই ম্যান পাওয়ার আছে তার ম্যাক্সিমামটাকে আমি ইউটিলাইজ করব, বাট দ্যাট ডাজন্ট মিন আমার স্যালারি বাড়াতে হচ্ছে। আমি তার ওয়ার্ক টাইমটাকে কাজে লাগাই, আমি আমার পকেটে টাকা আনতেছি। At the end of the day, business যেই করতেছে, whoever does the business, it is for profit. কম টাকা দিয়ে বেশি টাকা ইনকাম করা, বা পরিশ্রম যেই টাকা করবো এটার এগেইনস্টে বেশি টাকা আমি পকেটে আনবো। ইন দ্য সেম ওয়ে, যখন আপনি একটা দোকানে একটা জিনিস কিনতে যান, আপনি সাপোজ আপনি টুথপেস্ট ইউজ করেন কোলগেট, আপনি কোলগেটটা কেন ইউজ করেন? আপনি ভাবেন যে ভ্যালু অফ মানি, আমি কোলগেট কিনতে যে 50 টাকা দিচ্ছি ওইটার এগেইনস্টে 50 টাকার এগেইনস্টে আমি ওই সেম টাকার বেনিফিটটা পাচ্ছি। সো বিজনেস পার্সপেক্টিভে হোক, প্রোডাক্ট পার্সপেক্টিভে হোক, কাস্টমার পার্সপেক্টিভে হোক, সবসময় আমাদের লক্ষ্যটা থাকে বা গোলটা থাকে ম্যাক্সিমামটাকে নিজের কাছে নিয়ে আসা। দ্যাটস এটাই তো স্যার, হ্যাঁ। কস্ট মিনিমাইজ, প্রফিট ম্যাক্সিমাইজ। ইয়েস। দেন হচ্ছে access to technologies or expertise. Acquire innovative technologies, patent or skilled personnel, shorten the R&D timeline. So যখন acquisition হয় তখন access to technology or expertise, টেকনোলজি এবং এটাকে এক্সপার্টাইজ, ইনোভেটিভ টেকনোলজিস ব্যবহার করে অ্যাকুইজিশনের পরে স্কিল পার্সোনালদেরকে ব্যবহার করা, টেকনোলজি ওয়াইজ অ্যাডভান্সমেন্ট হওয়া। Actually, I'm getting the access to their technology and their expertise. Yes. So So shorten I the know Yes. what Also to do the in this perspective. yes. Also the R&D timeline gets shortened. আগে একটা কোম্পানির R&D করতে রিসার্চ এন্ড ডেভেলপমেন্টের সময় লাগতো সাপোজ 1 মাস। এখন যখন একটা কোম্পানির সাথে আরেকটা কোম্পানি যোগ হয়েছে তখন তাদের R&D করতে লাগতেছে 15 দিন। কেন স্যার? Because we have two facilities. দুইটা টেকনোলজি একসাথে হচ্ছে, দুইটা স্কিল একসাথে আসছে, দুইটা একসাথে হওয়ার কারণে টাইমটা কম লাগতেছে। ইউনাইটেড ভাবে কাজ করতেছে। ওকে, আপনি এখন দুইজন মিলে যদি আপনি সাপোজ আপনি দুইজন আপনারা দুইজন আপনারা এদের সবার সাথে আপনারা ফুটবল খেলতেছেন, আপনারা তো পারবেন না। Sir. পারবেন না প্লিজ, মানে এর যায় না। Sir, not in football. আপনি স্যার পেপারসে আসেন 10 জন একসাথে আসেন। আচ্ছা যে एग्जांपल বলি বান্দা জি স্যার, ওইটাই বলেন। একটা জিনিসকে আমি আবার আপনাদেরকে বলতেছি, एग्जांपल গুলি যেগুলি একটা সিগারেটের প্যাকেটের নিচে লেখা থাকে না সমৃদ্ধি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। হ্যাঁ, এবং আমার एग्जांपल গুলিও রিয়েল লাইফের সাথে কোনো ইয়ে নাই। হ্যাঁ স্যার, ছবি দেওয়া থাকে। তো এগুলি নিয়ে এত সিরিয়াস হওয়ার কিছু নাই যে ও ফুটবলে পারবে, ও ইয়েতে পারবে, ইটস জাস্ট অ্যান एग्जांपल। এনিওয়েজ, নাম্বার 5 ইজ এলিমিনেটিং কম্পিটিশন। অ্যাকুইজিশন যখন হয়, অ্যাকুইজিশনের আরেকটা মেইন কারণ থাকে কম্পিটিশনটাকে এলিমিনেট করা। আজকে যদি বসুন্ধরা সিমেন্ট মদিনা সিমেন্টকে অ্যাকোয়ার করে, তার ওয়ান অফ দ্য মেইন রিজন হবে কাস্টমার বেসটাকে নিয়ে নেওয়া এবং কম্পিটিশনটাকে এলিমিনেট কম্পিটিশন থেকে সে আউট করে ফেলবে। আউট করে ফেলা। নাম্বার 6 হচ্ছে ভার্টিক্যাল ইন্টিগ্রেশন, গেইন কন্ট্রোল ওভার সাপ্লাই চেইন অর ডিস্ট্রিবিউশন চ্যানেল। একটা কোম্পানি যখন একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতেছে তখন সে তার ডিস্ট্রিবিউশন চ্যানেল, তার সাপ্লাই চ্যানেল পুরো বিষয়টাকে গেইন করতেছে, ইনসাইট পাচ্ছে। অলসো স্যার কোকা-কোলা এন্ড পেপসিকো improve efficiency and reduce cost. Efficiency বাড়ছে এবং cost কমছে। নাম্বার 7 যেটা বলছিলাম ফিনান্সিয়াল গেইন, the main reason, right? তারপরে problems in achieving success. সাকসেস পাওয়ার ক্ষেত্রে প্রবলেমগুলি কি থাকে? নাম্বার 1 কালচারাল ক্ল্যাশেস। কালচারাল ক্ল্যাশেস বলতে আপনি কি বুঝেন? মানে এই পয়েন্টটা যে এখানে বলা হলো কালচারাল ক্ল্যাশেস, এটা সাপোজ যে হালাল হারামের একটা কিসের? না Sir, the Oh, main cultural. difference is the internal and external environmental issues. ইয়েস, কারণ Yeah, definitely. Achha, Because the achha, working achha. Yes, sir. environment, ওয়ার্কিং এনভায়রনমেন্ট, the relationship with the supplier, হ্যাঁ, and every single thing, it will change. Halal, haram. It is a certification.
এটা আপনি দেখবেন হালাল সার্টিফাইড প্রোডাক্টগুলিতে আইএসও, এইচএসসিসিএপি, IST এইসব লেখা থাকে। ওইটার সাথে এটা কোনো সম্পর্ক নেই। আচ্ছা আচ্ছা সো কালচারাল ক্ল্যাশ হচ্ছে একটা কোম্পানির সাথে একটা কোম্পানির কালচারের যে মিল থাকবে এটা কোনো কথা না। ইন্টারনাল এনভায়রনমেন্ট, এক্সটার্নাল স্যার আপনি এনভায়রনমেন্ট। যেমন বললেন গ্রামীণ ফোন, বাংলা লিঙ্ক আর Yes. অলিম্পিক ফুড। Yes, that is. Next is poor strategic fit, mismatch between the acquiring and target company's objective or market. এখন কালকে সকালে সাপোজ বসুন্ধরা মদিনা সিমেন্ট কিনলো। এখন বসুন্ধরা সাপোজ ইয়ারলি 5 কোটি টাকার সিমেন্ট বেচে। এখন মদিনা সিমেন্টের টার্গেটই থাকে ইয়ারলি 1 কোটি টাকার সিমেন্ট বেচে। এখন বসুন্ধরা যখন মদিনা সিমেন্টকে কিনবে সেটা ইনস্ট্যান্টলি যখন টার্গেট সম্পর্কে আইডিয়া পাবে তখন সে তো অবাক হয়ে যাবে যে এত বড় একটা সিমেন্ট কোম্পানি ওর টার্গেট হচ্ছে ইয়ারলি 1 কোটি টাকা সিমেন্ট বিক্রি হয়। সো এখানে তার যে কোম্পানিটা কিনতেছে আর যাকে কিনতেছে তাদের টার্গেট এবং অবজেক্টিভ মিলতে হবে। ইট শুড বি পজিটিভ। চিন্তা ভাবনা যখন করতেই হবে ইট শুড বি নট বি লেস। মানে স্যার এটা একটু ক্লিয়ার হই, যেটা হচ্ছে যে নর্মালি আমি একটা প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছি বা একটা কোনো একটা সিম্বল নিয়ে বিজনেস, সো আমি যদি আরেকটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে চাই ওটা সেম হওয়া উচিত, তাই না? হ্যাঁ, ওটা যদি আলাদা হয় তখন তো একটা মিসম্যাচ হয়ে যাবে যে আমার আবার নতুন করে প্রোডাক্ট ইনসাইটই নাই। তো আপনার যদি ওই যে যাকে আপনি অ্যাকোয়ার করতেছেন তার যদি ইনসাইটই আপনার না থাকে তাহলে অ্যাকোয়ার করে লাভ কি? ওটা তো মিসম্যাচের কথা বলতেছি না, তাই তো Because sir, how he will operate the entire facility. এক্স্যাক্টলি। এখানে অ্যাকুইজিশনের এইটাও একটা কারণ হয়, অ্যাকুইজিশনের আরেকটাও কারণ হয়। একটা কোম্পানির অনেক টাকা আছে আর একটা কোম্পানির মার্কেট সম্পর্কে আইডিয়া আছে। দুটাকে মার্চ করি। এখন যে কোম্পানির টাকা আছে সে টাকার কারণে অ্যাকোয়ার করলো, আর যার মার্কেট সম্পর্কে আইডিয়া আছে সে মার্কেটের আইডিয়া নিয়ে ওই কোম্পানির সাথে অ্যাকোয়ার। সো সবসময় যে খালি স্ট্র্যাটেজিক্যালি ফিট বা সবসময় যে বিজনেস এক হলেই অ্যাকুইজিশন হয় তা না, অনেক সময় টাকার জন্য অ্যাকুইজিশন হয় এবং বাংলাদেশে এটাই বেশি। ওভার ভ্যালুয়েশন। ওভার ভ্যালুয়েশনটা কি? সাপোজ আজকের দিনে লাস্ট ক্লাসে একটা জিনিস পড়াইছিলাম, খেয়াল আছে? ওই জুট মিলের, আপনি ছিলেন তো ক্লাসে? স্যার আমরা ছিলাম। উনি ছিল, ঠিক আছে, বাদ দেন, বাদ দেন। ওভার ভ্যালুয়েশন হচ্ছে যখন একটা কোম্পানি একটা কোম্পানিকে অ্যাকোয়ার করবে, ভ্যালুয়েশন শুড বি ইন কন্ট্রোল। ওভার ভ্যালুড হওয়া যাবে না। ওভার ভ্যালুড হলে অলরেডি সে পিছিয়ে যাচ্ছে। হ্যাঁ স্যার। এখন বসুন্ধরা সিমেন্ট মদিনা সিমেন্টকে কিনতে গেল, মদিনা সিমেন্টের মার্কেট ভ্যালু 300 কোটি টাকা। এখন বসুন্ধরা সিমেন্ট যদি 500 কোটি টাকা দিয়ে মদিনা সিমেন্টকে কিনে, অলরেডি গেটস ওভার ভ্যালু। Because they have already lost 200 ভ্যালুটা crores. বুঝতে হবে যে সে কত টাকা দিয়ে কিনতে সো ওভার ভ্যালুয়েশন ইজ এ ওভার ভ্যালুয়েশন কোনো কিছু কিনা ইজ এ পুয়ার ইনভেস্টমেন্ট। ইট ইজ নট গুড ফর দ্য অর্গানাইজেশন ইন দ্য লং রান। মানে নির্দিষ্ট দামের থেকে বেশি দামে কিনে বা হয় না অনেক সময় মানুষ ভাবে না যে না আমি আশা করতেছি আমি কোম্পানিটাকে আর অনেক বড় করতে পারবো, এই ভেবেও করতেই পারে। আর স্যার যদি এটা হয় যে সাপোজ ও কিনলো কিন্তু প্রয়োজনের তুলনায় অনেক কম টাকার মধ্যে কিনে ফেলতে পারলো, তার লাভ হইলো, তখন সেটাকে কি বলে? এটা লাভ Under. হ্যাঁ, আন্ডার ভ্যালুয়েশন। এটা যে বায়ার তার জন্য এটা বেনিফিট। এটা তো ওভার ভ্যালুয়েশন হয়ে গেছে, হ্যাঁ। ওটাকে আন্ডার ভ্যালুয়েশন। আন্ডার ভ্যালুয়েশন। Next is integration challenge. Difficulties in integrating system, procedure and people. ইন্টিগ্রেশনে যদি সমস্যা দেখা যায়, ইন্টিগ্রেট করাতে যদি সমস্যা দেখা হয়, তাহলে সেই ক্ষেত্রে অ্যাকুইজিশনের সমস্যা দেখা যায়। So it's quite similar to cultural clash. Yes, it is, but এভাবে এটা মেনশন করা হয়েছে। Number 5 is regulatory and legal issues. Regulatory and legal issues হচ্ছে সাপোজ বাংলাদেশের একটা কোম্পানি যদি কানাডার একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে, তাহলে কিন্তু এটা রেগুলেটরি বা লিগাল যে পারমিশন ইজ নট দ্য সেম। বাংলাদেশে যেটা কানাডায় সেটা না, বা কানাডায় যেটা বাংলাদেশে রুলস এন্ড রেগুলেশন ফলো করে হ্যাঁ। তারপরে সো এই রুলস এন্ড রেগুলেশন বা লিগাল লায়াবিলিটিস গুলি মাথায় রেখে অ্যাকুইজিশন করতে হবে, আদারওয়াইজ দেয়ার উইল বি প্রবলেম। তারপরে নাম্বার 6 লিডারশিপ এন্ড ম্যানেজমেন্ট টার্নওভার, ডিপারচার অফ কি
পার্সোনাল আফটার দ্য অ্যাকুইজিশন। অ্যাকুইজিশন হওয়ার পরে যে কোম্পানিটাকে অ্যাকুয়ার করা হলো ওই কোম্পানির কি পার্সোনালরা যদি চলে যায় তাহলে অনেক সময় লিডারশিপ এবং ম্যানেজমেন্টে ক্রাইসিস দেখা যায়, কারণ যে মানুষগুলি চলে গেল তারা কিন্তু ওই কোম্পানির ইনস অ্যান্ড আউট জানে। কমিউনিকেশন ব্রেকডাউন একটু আগে জিনিসটা পড়াইছি, ওভার এস্টিমেশন অফ সিনার্জিস। Sir, actually these are the vice versas. ইয়েস। এবার আসি সাকসেসফুল অ্যাকুইজিশন। ফেসবুক তো আপনারা সবাই জানেন, না চিনার কোনো কারণ নেই। এবং মেটা আমি এটা দেখলাম ফেসবুক কথাটা বলার পরেই সেকশন এ তে অনেকে খুব হাসি খুশি মুখ, আপনারও খুব হাসি খুশি মুখ, বাট জিনিসটা ভালো লাগতেছে মানে It's a successful. হ্যাঁ। এখন ফেসবুক ইনস্টাগ্রামকে যে অ্যাকুয়ার করছে এটা কি জানেন? কবে করছে এটা তো আমি জানি সেটা, but আমার এখানে যে আমি কি করি আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ঠিক আছে? এখন ফেসবুক যে ইনস্টাগ্রামকে অ্যাকুয়ার করছে 2012 সালে, এটা কি জানেন? হ্যাঁ 12 সালে যে করছে এটা জানেন? 12 সালে করছে সেটা জানি না, বাট সেটা জানি কিন্তু 12 সালে করছে কেন এটা কি জানেন? Yes, তার হচ্ছে মার্কেট অ্যাক্সেস বাড়ানো। No, sir, because they had similar competition. They used to have similar competition. That is why they did it. Now they have captured the market. Yes. So এখানে রিজনটা কি ছিল? রিজনটা ছিল প্রিভেন্ট এ রাইজিং কম্পিটিটর। Yeah. ওই সময়টাতে ফেসবুক আর ইনস্টাগ্রাম Both rivals. এক হতে চলছে। It's like মানে বাংলা লিংক এন্ড গ্রামীণ ফোন এখন যেরকম এই কম্পিটিশনে তারা আগাচ্ছে। সো expand into mobile photo sharing and social engagement. আউটকামটা কি ছিল? অ্যাকুয়ার করার পরে ইনস্টাগ্রাম grew from 30 million to over 2 billion user. 30 million থেকে 2 billion user রিচ করছে ইনস্টাগ্রাম অ্যাকুইজিশনের পরে। It became a major driver of Meta's advertising revenue. Revenue. তখন তো মেটা ছিল না। সেটা এটা একটা নাম দিছে কোম্পানি বেসিক্যালি যখন ফেসবুক ইনস্টাগ্রামকে অ্যাকুয়ার করছে তখন ফেসবুক এই অ্যাডভার্টাইজমেন্ট রিলেটেড এই টাকা পয়সাগুলি অ্যাড রিলেটেড ইনকামগুলি ইনস্টাগ্রাম থেকে করতো। ইনস্টাগ্রামে শুরুতে এসব স্পন্সার্ড অ্যাড, তারপরে বুস্টিং ভাবে অ্যাডটা ইনস্টাগ্রাম থেকে আসতো। পরে ইভেন্চুয়ালি এই লাস্ট 5-6 ইয়ার্সে এখন দেখবেন ফেসবুকও বুস্টিং, তারপরে হ্যাঁ অ্যাডভার্টাইজ এগুলো সব আসছে। সো ইনস্টাগ্রামটা ছিল ফেসবুকের একটা টেস্ট অ্যানালাইসিস যে মার্কেটিং বা অ্যাডভার্টাইজমেন্ট ওয়াইজ কিভাবে টাকা কামানো যায়। যখন ইনস্টাগ্রামটা দিয়ে তারা সাকসেসফুল হয়েছে তারপরে তারা ফেসবুক থেকে এটা আস্তে আস্তে শুরু করছে। এখন এমন একটা সিচুয়েশনে আসছে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দিয়ে দুইটা থেকেই তারা সমানভাবে ইনকাম করছে। সো ফেসবুক acquires Instagram. This is counted as a successful As acquisition. well as they have merged the databases also. Next হচ্ছে তারপর স্যার যে ও যে একটা কথা বললো যে হোয়াটসঅ্যাপটাকে অ্যাড করে ফেলছে ফেসবুকের সাথে কানেক্টেড করে ওটাও নিয়ে নিচ্ছে। ম্যাক্সিমাম ইউজার হচ্ছে এখন হোয়াটসঅ্যাপে। হ্যাঁ, এখন acquire তো একটা ওটা করার রিজনটা কি স্যার? হোয়াটসঅ্যাপটাকে আলাদা The productivity usage and WhatsApp ভালো। হোয়াটসঅ্যাপ, ফেসবুক, মেসেঞ্জার, স্কাইপ, মাইক সবই তো এক। At the end of the day, it's all for communication. আমার যদি ক্ষমতা থাকে আমি সব কেন একটা করব? হোয়াটসঅ্যাপ কিন্তু রিসেন্টলি তারা ইয়ে নিয়ে করছে, হ্যাঁ কেন করছে এটা আপনি বুঝতে পারতেছেন না। হুম। এখন আমি যদি ইউনিভার্সিটি অফ স্কলার্স হই, আমি ইউনিভার্সিটি অফ স্কলার্স দিয়ে ইনকাম করতেছি, আমার যদি ক্ষমতা থাকে 300 ইউনিভার্সিটি অ্যাকোয়ার করার, আমি করবো না? সমস্যা কি? একটা দিয়ে ইনকাম করতেছি এত টাকা, 300 টাকা দিয়ে ইনকাম করবো কত টাকা? দ্যাটস ইট। না বোঝার তো কিছু নাই, সিম্পল। ব্যবসা করবে টাকা কামাবে, আগে একটা দিয়ে করতো, এখন 10টা দিয়ে করবে, পরে 200টা দিয়ে করবে, পরে 300 টাকা দিয়ে করবে। এই কেন বললাম স্যার ওরা হচ্ছে সাপোজ ইনস্টাগ্রাম ছিল তাদের কম্পিটিটর হ্যাঁ তাদেরকে অ্যাকোয়ার করে ফেলছে প্রবলেম নেই বাট হোয়াটসঅ্যাপ একটা ডিফারেন্ট প্ল্যাটফর্ম জাস্ট মেসেজিং হ্যাঁ সো এটার অ্যাকোয়ার করার রিজনটা কি ছিল আমরা জিজ্ঞেস করি এটা বিজনেস স্যার অ্যাকচুয়ালি নির্ঝর বুঝে না, সবগুলো সোশ্যাল প্ল্যাটফর্ম। আমি তো এটাই বলতেছি, ইটস অল ইজ সোশ্যাল কমিউনিকেশন এটা প্ল্যাটফর্ম। নেওয়ার একমাত্র কারণ হলো স্যার ব্যবসা বাণিজ্য পরিচালনা করে মানুষ হোয়াটসঅ্যাপে বিশ্বাস করে, ফেসবুক থেকে বা ইনস্টা থেকে যদি আপনি হোয়াটসঅ্যাপে চলে চলে আসার আসে নাম শুনছেন? উইচ্যাট দিয়ে কি করেন? আমি চালাইছি
উইচ্যাট দিয়ে কি করো? ম্যাক্সিমাম বিজনেস প্রোফাইলগুলো হোয়াটসঅ্যাপ দিয়ে কি করো? হোয়াটসঅ্যাপে আমরা তো গ্রুপ কাজ সেগুলো হোয়াটসঅ্যাপ আপনার কাছে এটা তাই, বাট হোয়াটসঅ্যাপ বাইরের দেশে হোয়াটসঅ্যাপ কেন? মালয়েশিয়াতে বেশি জায়গায় কেন? মালয়েশিয়াতে উইচেটটা বেশি চলে। উইচ্যাট চলে, বাট মালয়েশিয়াতে মানুষ বেশিরভাগ মানুষের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হচ্ছে গিয়ে বিজনেস হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, জানেন? সবাই কিন্তু বিজনেস ওয়াইজ বিজনেস পার্সপেক্টিভে ইউজ করে। সো দ্য ম্যাটার ইজ সিম্পল, এখানে ইংলিশ ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম যা যা আছে এভরিথিং ইজ সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার কাজ কি? কমিউনিকেশন করাই, কানেক্টিভিটি করা, কমিউনিকেশন করা। যার একটা প্ল্যাটফর্ম আছে তার 10টা প্ল্যাটফর্মের সমস্যা কি? That's it. Sir, what about the failed acquisitions? Okay. Failure acquisition হচ্ছে eBay acquires Skype. So eBay যেটা করছে, eBay 2005 সালে Skype কে acquire করছে। Sir, নেওয়ার পর আরো ডাউন হয়ে গিয়েছে। Yes, that is why it's failed. So reasonটা কি ছিল? Improve communication between buyers and seller, যেটা হয় নাই। Leverage VoIP group. Outcomeটা ছিল Skype never integrated well with eBay's core business. Skype কখনো বুঝতেই পারে নাই eBay core businessটা কি, তো ওইটার সাথে অ্যালাইন হয়ে কিভাবে কাজ করতে হবে। Sold Skype at loss in 2009. eBay কি করছে? eBay 2005 সালে Skype কে কিনছে, 2009 সালে আবার লসে Skype কে বিক্রি করছে, মানে কি আন্ডার ভ্যালুতে বিক্রি করেছে, এজন্যই লস করতে হচ্ছে। সো প্রবলেমটা কি ছিল? উইক স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট। স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্টটা ছিল না। নো ক্লিয়ার প্ল্যান টু লেভারেজ স্কাইপ উইথ স্কাইপ, নো প্ল্যান টু লেভারেজ স্কাইপ উইথ ইবে ইকোসিস্টেম। ইবে ইকোসিস্টেমের সাথে স্কাইপকে যে অ্যালাইন করে একসাথে সিনক্রোনাইজলি কাজ করবে, এটা কখনোই তারা করতে পারে না। এটা অলরেডি পড়ানো হয়েছে। Number 4, what are the effective acquisition strategies? What are the effective acquisition strategies? পরীক্ষায় একটা যে আপনার মার্কেটিং একটা জিনিস করছেন না, যে what are the steps involved in consumer decision making process? Yes, sir. So একটা কনজিউমার যখন একটা প্রোডাক্ট কিনে বা একটা প্রোডাক্ট কেনার জন্য একটা ডিসিশন মেকিং করে, তার আগে সে অনেক কিছু চিন্তা করে সে ডিসিশন মেকিং করে। সো দ্যাট মিন্স একটা স্টেপ আছে, স্টেপ বাই স্টেপ। এখানে হোয়াট আর দ্য এফেক্টিভ অ্যাকুইজিশন স্ট্র্যাটেজি? এখন হঠাৎ করে মনে হইল একটা কোম্পানিকে অ্যাকোয়ার করে ফেললো, ইট ইজ নাথিং লাইক দ্যাট। কেউ যদি মনে করে থাকে যে ও তো ফেসবুক তো হঠাৎ করেই ইনস্টাগ্রামকে কিনে ফেলছে, অ্যাকোয়ার করছে, ইট ইজ নট নাথিং লাইক দ্যাট। প্রত্যেকটা কোম্পানিতে, এই যে বড় বড় কোম্পানিতে স্ট্র্যাটেজি বা অ্যানালিস্ট পজিশনে কিছু লোক থাকে যারা মার্কেটটাকে অ্যানালাইসিস করে, মার্কেট রিসার্চ করে, তারা রিসার্চ করে যে আজকে 2005 সালে ইনস্টাগ্রাম যেভাবে আছে, 2009 সালে ইনস্টাগ্রামের কি হবে, ফুটফলটা কি হবে, প্রেডিক্ট করে তারা ফিউচারটা। তারা প্রেডিক্ট করে, এই জন্য তারা অ্যানালিস্ট। সো এই অ্যানালিস্টরা এই জিনিসগুলি বুঝে তারা স্টেপ ওয়াইজ জিনিসগুলিকে ফেলে। সো what are the effective acquisition strategy? First point হলো define clear strategic objective. আপনি এই কোশ্চেনটাকে নিজের সাথে ফিট ইন করেন। আপনি সাপোজ কালকে সকালে আপনি একটা ছোটখাটো একটা রেস্টুরেন্টের নাম বলেন, ছোটখাটো এই বনানীতে বা আশপাশে কিছু আছে, Sir, ক্রিমসন কাপ, না, ছোটখাটো একটু ছোট জান, আরো ছোট, orange and half. অরেঞ্জ। ইয়েস, নিচে যে এখন কালকে সকালে আপনি আর হামজা আপনি আর হামজা মিলে পার্টনার অরেঞ্জ এন্ড হাফকে অ্যাকোয়ার করবেন। Sir, ওরা একবার করবে, বলবে যে দোকানটা ছেড়ে দাও, নাহলে ঠিক আছে, ওরা ঠিক আছে, সমস্যা নেই। ওদের দুজনের সাথে আপনিও আসবেন, তিনজন হবেন। তারপরে এখন ওরা অরেঞ্জ এন্ড হাফটাকে অ্যাকোয়ার করবে। এখন অরেঞ্জ এন্ড হাফটাকে অ্যাকোয়ার করার ক্ষেত্রে ওরা কি করবে? প্রথমে কি হবে? ডিফাইন ক্লিয়ার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। স্ট্র্যাটেজিক অবজেক্টিভটা কি, এটাকে ডিফাইন করতে হবে। অবজেক্টিভটা কি? প্রোডাক্ট সেল করা, ডিফারেন্ট ভ্যারাইটিস প্রোডাক্ট আনা, বিক্রি করা, প্রোডাক্ট যাই টাকা যেন পকেটে ঢোকে, প্রোডাক্ট কোয়ালিটি যাই ফার্স্ট তো এটাই। হ্যাঁ,
চিন্তা করতে হ্যাঁ, হবে। যে টাকা যেন পকেটে আসে, নাইলে পার্টনারশিপ তো করতে হবে। স্যার অ্যাকুইজিশনের আরো ইজিয়েস্ট অবজেক্টিভ হতে পারে বিকজ স্যার নিজ হতো সব জায়গায় 20% কাট অফ চায় ওইখানেও স্যার ডিরেক্টলি যে বললাম আপনারা দোকান রাখেন কিছু দেওয়া লাগবে না 20% দিয়ে সেটাই, এটাও হতে পারে। ওইভাবে চিন্তা না করি, ওইটা তো আমি পজিটিভলি চিন্তা করি। হ্যাঁ এখন প্রথমে নির্ঝর, হামজা আর মুস্তাকিব মিলে একটা স্ট্র্যাটেজিক অবজেক্টিভ দাঁড় করাইলো। তারপরে তারা টার্গেট করলো রাইট কোম্পানি। তারা কেন টার্গেট, সমস্যা নেই, তারা রাইট কোম্পানিটাকে টার্গেট করলো। কেন তারা টার্গেট করলো? তারা অরেঞ্জ এন্ড হাফের মার্কেট পজিশনটা দেখলো যে ইউনিভার্সিটির ঠিক পাশে, নিচে নিচে। হ্যাঁ হ্যাঁ নিচে, একেবারে একদম নিচে। প্রথম দিকে। ছেলেপিলে ইউনিভার্সিটি থেকে বের হবে, অরেঞ্জ এন্ড হাফে ঢুকবে। আর ভাবতে তো সমস্যা নাই, ভাবতে তো আমি এটাও পারি যে মানুষ গাড়ি দিয়ে যাওয়ার পথে অরেঞ্জ এন্ড হাফের সামনে গাড়ি থামাবে, থামায় অরেঞ্জ এন্ড হাফে আসবে, এসে খাবে। স্যার ভাই ভাবতে অনেক কিছু। না, আমি ভাবলাম যে সারাদিনে এরকম 1-150 গাড়ি অরেঞ্জ এন্ড হাফের সামনে গাড়ি রাখবে, রেখে খাবে। আর ভাবতে দোষ নাই, ভাবতে দোষের কিছু নাই। সো এই ক্ষেত্রে কিছু ক্রাইটেরিয়া দিয়ে তাদেরকে টার্গেটটাকে সেট করতে হবে, যেমন ফিনান্সিয়াল হেলথটা বা ফিনান্সিয়াল কন্ডিশনটা বুঝতে হবে। তাদেরকে অরেঞ্জ এন্ড হাফটাকে অবজার্ভ করতে হবে, যে অরেঞ্জ এন্ড হাফ ক্লোজলি ক্লোজলি তাদেরকে দেখতে হবে যে অরেঞ্জ এন্ড হাফ ডেইলি কেমন চলে, অরেঞ্জ এন্ড হাফে কাস্টমার পুলটা কোন টাইমে বেশি থাকে। সাপোজ তারা দেখলো যে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত বেশি মানুষ আসে, আবার রাত 6টা, সন্ধ্যা 6টা থেকে রাত 8টা পর্যন্ত মানুষ বেশি আসে। আর 2টা থেকে 4টার সময় মানুষ এইটা খায়, 6টা থেকে 8টার সময় মানুষ এইটা খায়। স্যার অরেঞ্জ এন্ড হাফে না অনেক ডাইভার্সিফাই। আপনি যদি খেয়াল করেন না দুপুরেও স্যার রসমালাই খায় মানুষ। কি? আমি এটাই বুঝি না। আমরা ওকে, সো এই সব বিষয়গুলি বুঝে, মার্কেট পজিশন, স্ট্র্যাটেজিক অ্যালাইনমেন্ট, এগুলি বুঝে ওনারা 3 জন সাহসী যুবক, ওনারা অরেঞ্জ এন্ড হাফকে টার্গেট করবে রাইট কোম্পানি। তারপরে হচ্ছে কন্ডাক্ট কম্প্রিহেন্সিভ ডিউ ডিলিজেন্স। এখানে হচ্ছে বিয়ন্ড ফিনান্সিয়াল অ্যানালাইসিস। এখানে তাদেরকে দেখতে হবে যে অরেঞ্জ এন্ড হাফের কোনো লাইবিলিটিস আছে কিনা, লিগাল লাইবিলিটিস আছে কিনা, অরেঞ্জ এন্ড হাফের কালচারাল এবং এইচআর সিস্টেমটা কেমন, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট সিস্টেমটা কেমন, টেকনোলজি এন্ড সিস্টেমটা কেমন। এখন অরেঞ্জ এন্ড হাফ কি হাতে টাকা নেয়, যে ভাঙতি দেয়, POS কম্পিউটারাইজড POS POS সিস্টেম। ক্যাশ মেশিন দিয়ে তারা ইয়ে করে। সো এই সব জিনিসগুলি কম্প্রিহেন্সিভ কাস্টমার রিলেশনশিপ। ডিউ ডিলিজেন্সের আন্ডারে পড়ে। তারপরে হচ্ছে নাম্বার 4, প্ল্যান ইন্টিগ্রেশন আর্লি। সো এখানে যেটা হবে, সেট আপ এ ডেডিকেটেড ইন্টিগ্রেশন টিম উইথ ক্লিয়ার রোলস এন্ড রেসপন্সিবিলিটিস। এখানে যেটা হবে, একজন বললো যে আমি ইন্টিগ্রেশন প্ল্যানের ক্ষেত্রে আমি মার্কেটটা স্টাডি করব, একজন বললো যে আমি কাস্টমার কিভাবে ঢুকানো যায় অরেঞ্জ এন্ড হাফে বেশি, এটা নিয়ে কাজ করব, একজন বললো যে আমাদের যেই সাপ্লাই চেইনে যে প্রোডাক্টগুলি লাগে ডে টু ডে এন্ডে, এটা নিয়ে আমি কাজ করব। এইটার একটা 100 ডেজ একটা প্ল্যান করলো টু অ্যালাইন উইথ পিপল, সিস্টেম এন্ড অপারেশন। তারপর হচ্ছে এনশিওর কালচারাল অ্যালাইনমেন্ট। এখানে অ্যাসেস অর্গানাইজেশনাল কালচার অ্যাজ সিরিয়াসলি অ্যাজ ফিনান্সিয়াল। এখানে অর্গানাইজেশনাল কালচারটাকে বুঝতে হবে। এখানে কালচারাল সার্ভে, লিডারশিপ স্টাইল অ্যাসেসমেন্ট এবং ইন্টিগ্রেশন ওয়ার্কশপ করতে হবে। এখানে লিডারশিপ বলতে বোঝানো হচ্ছে যে এখানে এমপ্লয়ীদেরকে আগে বুঝতে হবে, বুঝে এমপ্লয়ীরা কোন জিনিসটা পজিটিভলি নেয়, কোন জিনিসটা নেগেটিভলি নেয়, এই জিনিসটা নিয়ে কাজ করে এখানে এমপ্লয়ীদেরকে ওইভাবে নার্চার করতে হবে। নেক্সট হচ্ছে কমিউনিকেট ক্লিয়ারলি অ্যান্ড কনসিস্টেন্টলি। এখন অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে অরেঞ্জ এন্ড হাফ যখন ওনারা অ্যাকোয়ার করতেছেন, ওনাদের রিজন হচ্ছে বিজনেসটাকে এক্সপেনশন হবে, পকেটে টাকা আসবে। আজকে অরেঞ্জ এন্ড হাফের একটা আউটলেট আছে, কালকে আরো 2টা আউটলেট হবে, পরশু আরো 2টা আউটলেট। ব্রাঞ্চেস এন্ড সো এই ক্ষেত্রে কমিউনিকেশন শুড বি ক্রিস্টাল ক্লিয়ার বিটুইন এমপ্লয়িজ, বিটুইন ওনার্স, অলসো উইথ দ্য আদার স্টেক হোল্ডার্স। নেক্সট হচ্ছে প্রোটেক্ট অ্যান্ড রিটেইন কি ট্যালেন্ট। অর্গানাইজেশনের সাপোজ অরেঞ্জ এন্ড হাফে আগে যে ম্যানেজারটা ছিল, ক্যাশ ম্যানেজারটা, সে খুব ভালো ছিল। সো এখন অরেঞ্জ এন্ড হাফ বুঝলাম না, মানে এত রিয়েল লাইফে আপনার ঢুকে যাইতে হবে না। মুস্তাকিম স্যার বেশ রিয়েলিস্টিক আছে।
চিন্তা করেন, উপর দিয়ে চিন্তা করেন, এত রিয়েল ইয়েতে ঢুকেন। সো এখন হচ্ছে মোস্তাকিম দেখলো যে ওদের ম্যানেজারটা ভালো, এখন সে চিন্তা করলো যে না আমরা 1.5 অ্যাকোয়ার করার পরেও আমরা ওই ম্যানেজারটাকে রাখবো, কারণ সে একটা ভালো এমপ্লয়ি এবং তার কারণে অনেক কাস্টমার 1.5 আসে। কাস্টমার রিলেশনশিপটা ভালো। তারপরে ফোকাস অন সিনার্জি রিয়েলাইজেশন। এখানে সিনার্জি রিয়েলাইজেশনে কস্ট সেভিং, রেভিনিউ গ্রোথ এবং মার্কেট শেয়ার। মার্কেট শেয়ার কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে কাজ করতে হবে, রেভিনিউ গ্রোথ কিভাবে বাড়ানো যায় এটা নিয়ে কাজ করতে হবে, আর কস্ট সেভিং করতে হবে যেখানে কস্ট সেভিং করা দরকার। এমন জায়গায় কস্ট সেভিং করতে হবে না যে জায়গাটা ইট ইজ নট নিডেড। এখন ধরেন বাজারে একটা স্ট্যান্ডার্ড ব্রেডের দাম হচ্ছে 10 টাকা, উল্টা হয়ে এখন সাপোজ নির্ঝর চিন্তা করলো যে ওই ব্রেডের আমার দরকার নাই, আমি বেকারিতে ডেইলি রাত্রেবেলা যে ব্রেডগুলি করে থাকে 60 টাকা করে, ওগুলি এনে মানুষটাকে খাওয়াবো। Sir, actually, he thinks this way. রিয়েল লাইফ Real life example. এখন সাপোজ নির্ঝর চিন্তা করলো যে না আমি 60 টাকার যে ব্রেডগুলি ওগুলি আনবো, এগুলি আইনে আমি গরম টরম করে মানুষকে খাওয়াই দেবো। আমি জীবন হয়েছে করবো না। Sir, আপনি best example দিয়েছেন নির্ঝরের ব্যাপারে। এখন তুমি রিয়েল লাইফে কেন স্যার আরেকবার বলেন, আবার একটু শুনুন এক্সাম্পলটা ব্রেডের। স্যার ভালো এক্সাম্পল দেন তো দেখি তখন ও কি বলে। এখন স্যার বলবো তোমার যে এক্সপিরিয়েন্স করতে বলছে ক্লাসের মধ্যে। অরেঞ্জ এন্ড হাফ রিটেইন করব, আমি নির্ঝর আর হামজা এই তিনজন মিলে। তো অরেঞ্জ এন্ড হাফের কস্ট কাটিং এর জন্য নির্ঝর কি স্ট্র্যাটেজি বের করছে, বেকারিতে আমরা ফ্রেশ ব্রেড না কিনে, হ্যাঁ 60 টাকা করে যে বাসি ব্রেডগুলো ফেলে দেয় না বেকারিগুলো, 60 টাকা পার পিসে কিনে আমরা গরম করে বিক্রি করি। আচ্ছা স্যার 60 টাকা ওগুলো কিভাবে ফেলে দেবো? আচ্ছা তার মানে ও 60 টাকার ব্রেডটাই খায় রেডি। And he knows how the taste. ইয়েস। খাইতেই পারি। টঙের দোকানে চা খাইলে টঙের দোকানে ব্রেড খাওয়া যায় না? এখন ব্যাপারটা কি, ব্রেডের দাম 60 টাকা হোক, 4 টাকা হোক, 3 টাকা হোক, দ্যাট ইজ নট দ্য ফ্যাক্টর। ব্যাপারটা হলো ব্যাপারটা হচ্ছে আপনাদের বুঝতে হবে নির্ঝর কিন্তু চিন্তা করতেছে কোম্পানির ভালো। এখন মানুষের পেটের কি হলো এটা নির্ঝর চিন্তা না, বাট কোম্পানি বানাতে নিজের প্রফিট গেইন হ্যাঁ। করে। স্যার অ্যাকচুয়ালি দেখতে হবে ও কোন এলাকা থেকে বিলং। ওই যা আবার। স্যার ওর বের করে দেন তো ক্লাস থেকে। বেশি কথা বলে। সো সিনার্জি রিয়েলাইজেশন যখন করতে হবে, সমন্বয় যখন কোনো কিছু করতে হবে, তখন বিজনেসের কথা চিন্তা করতে হবে, বিজনেস এনভায়রনমেন্টের কথা চিন্তা করতে হবে এবং রিয়েলিস্টিক ভাবে পুরো বিষয়টাকে আর্টিকুলেট করতে হবে। কাস্টমার স্যাটিসফ্যাকশনের কথা চিন্তা করতে হবে। এবং লাস্ট হচ্ছে রিভিউ এন্ড অ্যাডাপ্ট পোস্ট ইন্টিগ্রেশন। এখানে যেটা হচ্ছে পোস্ট অ্যাকুইজিশনের পরে বিভিন্ন কেপিআই থ্রুতে অ্যানালাইসিস করতে হবে যে এটা কি পজিটিভ হয়েছে আর নেগেটিভ হয়েছে অ্যাকুইজিশনটা। দ্যাট ইজ রিভিউ এন্ড অ্যাডাপ্ট পোস্ট ইন্টিগ্রেশন। Number 5, what do you understand by restructuring and what are the positive and negative outcomes of restructuring? এইটা একটু রাহাত পড়েন, রাহাত পড়েন, নির্ঝর বোঝান, রাহাত রিডিং পড়েন, নির্ঝর বোঝান। Restructuring refers to significant changes that a company makes to its organizational structure, operation, assets, and strategy in order to improve financial performance, respond to market changes, streamline operation, mitigate acquisitions, avoid bankruptcy, or recover from losses. এবার নির্ঝর বলেন কি বুঝলেন, আপনারা ক্লাসমেটদের বোঝান কি বুঝলেন। স্যার এটা পুরোটা হ্যাঁ, রিস্ট্রাকচারিং। রিস্ট্রাকচারিং জিনিসটা কি, স্ট্রাকচার জিনিসটা কি আর রিস্ট্রাকচার মানে হচ্ছে স্যার বলতে আপনি করে দিচ্ছেন বলেন বলেন বলেন। মানে স্যার রিস্ট্রাকচার মানে হচ্ছে স্যার নতুন করে হচ্ছে রিফর্ম করা বা এরকম আগের থেকে হচ্ছে নতুন করে একটা জিনিস স্ট্রাকচার ছিল, সেটাকে আবার স্ট্রাকচারটাকে আপনার ভালো লাগেনি, এখন নতুন করে আপনি সাজানো। কেন এটা চেঞ্জ করতেছেন, বিকজ অফ অর্গানাইজেশনাল স্ট্রাকচার, অপারেশনাল অ্যাসেটস অফ স্ট্র্যাটেজি চিন্তা করে আপনি রিস্ট্রাকচার করছেন একটা জিনিস। কেন? টু ইমপ্রুভ Improve financial পারফরম্যান্স, response to market changes, streamline operation, integrate acquisition, avoid bankruptcy,
and recover from losses. মানে দেউলিয়া হওয়া থেকে কোম্পানিকে বাঁচানো, লস থেকে লস recover থেকে করা। উঠে দাঁড়ানো। That is restructuring. এখন পজিটিভ আউটকামস অফ রিস্ট্রাকচারিং, এটা ইয়ে পড়েন, নির্ভর করেন। পজিটিভ আউটকামস অফ রিস্ট্রাকচারিং। Improve financial positive outcomes of restructuring, improve financial performance and profit margins, more agile and focused organization, focused organization, better alignment with market demand, enhance investor confidence, strengthen competitive position. এখন বলো কি বুঝলেন? Direct লাইকটা পরে এর উপর। রিস্ট্রাকচারিং এর যে পজিটিভ আউটকাম গুলো আসতে পারে সেটা হচ্ছে হলো এটা ফাইন্যান্সিয়াল পারফরমেন্সকে ইমপ্রুভ করতে পারে এবং আমাদের যে প্রফিট মার্জিন সেটাকে ইনক্রিজ করতে পারে এবং মোর অ্যাজাইল এন্ড ফোকাসড অর্গানাইজেশন। অ্যাজাইল মিন্স মুভ Center. কুইকলি অর সামথিং লাইক দ্যাট। সো এটা যেন অর্গানাইজেশনের উপর মোর ফোকাস ওকে অ্যান্ড এটা মার্কেটের সাথে যেন আর মার্কেট ডিমান্ডের সাথে যেন আরো বেটার অ্যালাইনমেন্ট করতে পারে, ঠিক আছে, রিলেট করতে পারে, Relate মার্কেট করতে ডিমান্ডের পারে। সাথে এটা দেখো রিলেট রিলেট করতে পারে অ্যান্ড এটা ইনভেস্টরদের যে কনফিডেন্সটা আছে সেটা আরো বাড়ায় দিবে, হ্যাঁ ঠিক আছে, এবং আমাদের যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজটা আছে একটা অর্গানাইজেশনে সেটা আরো বেশি স্ট্রং করবে। ইয়েস ইউ আর রাইট। এখানে কারো কিছু সমস্যা আছে? No, sir. Alhamdulillah. আপনাদের এখানে ক্লাসে আপনারা কি কয়জন আছেন? দেখে মনে হয় অনেক কষ্ট আপনাদের। এত কষ্টটা কিসের? আমি আচ্ছা, বাইরে বৃষ্টি নাই। বাইরে বৃষ্টি ঠিক আছে, ক্লাস তো আর 15 মিনিট 20 মিনিট আছে। কারো চোখে মুখে কোনো হাসি নাই বা লাইভলি একটা ব্যাপার যে স্যার আমাদের তো লাগবে। হ্যাঁ আমাদের আপনাদের মুখে বেশি হাসি, এটাই হচ্ছে সমস্যা। এবার হচ্ছে নেক্সট ইমব্যালেন্স। স্যার যে বেশি আছে তার দুঃখ বেশি স্যার। ইয়েস ইউ আর রাইট। হ্যাঁ এখন নেক্সট হচ্ছে পটেনশিয়াল নেগেটিভ আউটকামস অফ রিস্ট্রাকচারিং। এখন রিস্ট্রাকচারিং এর পটেনশিয়াল নেগেটিভ আউটকামস গুলি কি? এটা রাহাতের পিছনে যিনি উনি পড়েন, আপনি পড়েন। Potential negative outcomes of restructuring employ more moral issues due to lack of or uncertainty. Disruption to operations during transition. Reputation damage is poorly managed. Loss of key talent, high upfront cost, severance, legal advisory fees. হ্যাঁ এবার মোস্তাকিম এগুলো একটু এক্সপ্লেইন করেন আপনার ফ্রেন্ডদের। চাইলে দাঁড়াও করতে পারেন, বসেও করতে পারেন, আপনি বাট এমন ভাবে বলবেন যেন সবাইকে বুঝতে হবে। আচ্ছা, বাংলায় বলবেন। দেখো রিস্ট্রাকচারিং, হ্যাঁ রিস্ট্রাকচারিং মানে তো বললোই আগে রিস্ট্রাকচারিং মানে হচ্ছে আগে যে ফরমেশনটা ছিল কোম্পানি, আর যে চ্যাপ্টারটা হচ্ছে আমাদের অ্যাকুইজিশন। তো অ্যাকুইজিশনের পর ডেফিনেটলি চেঞ্জেস আছে কোম্পানির মধ্যে, তো উই নিড আ রিস্ট্রাকচার্ড ফর্ম। তো রিস্ট্রাকচার ফর্মের একটা পোটেনশিয়াল নেগেটিভ আউটকাম আসলে কি হতে পারে? ফার্স্ট অফ অল এমপ্লয় মোরাল ইস্যুস ডিউ টু লে অফ অ্যান্ড আনসার্টেইনিটি। আচ্ছা, তো দেখো রিস্ট্রাকচারিং করলে অবভিয়াসলি ম্যানেজমেন্ট দুই কোম্পানির লেভেলে দুইটারই ম্যানেজমেন্ট আছে, দুইটারই হেড অফ অপারেশন ডিপার্টমেন্ট আছে। তো দেখা যায় রিস্ট্রাকচার করার পর দুইটা একসাথে মার্জ করার পর তখন ডেফিনেটলি দেয়ার উইল বি সার্টেন লে অফ, মানে কি চাকরিচ্যুত হতে পারে অনেকে। তো এমপ্লয়ীদের মধ্যে এটা একটা আনসার্টেইনিটি ক্রিয়েট করতে পারে। ডিসরাপশন টু অপারেশনস ডিউরিং ট্রানজিশন। আচ্ছা, যে ট্রানজিশন একসাথে যে মার্জ হবে, এই মার্জের সময় হয়তো এমনও হতে পারে যে আমাদের অপারেশনটা ছিল কোম্পানি ডে টু ডে অ্যাক্টিভিটিস, এই অ্যাক্টিভিটিসগুলো ডিসরাপ্টেড হতে পারে বা থেমে যেতে পারে বা সামহাউ মিসম্যানেজমেন্টও হতে পারে। ইট কুড হ্যাপেন। রেপুটেশন ড্যামেজ ইফ পুরলি ম্যানেজড। দেখো আফটার অ্যাকুইজিশন বা যে রিস্ট্রাকচার করা হলো, আগের চেয়ে যদি তারা পারফরমেন্স আরো ব্যাড হয়, সাপোজ স্যার যে এক্সাম্পল দিল কোম্পানি 20% আগে প্রফিট আর্ন করতো, বাট
রিস্ট্রাকচার করার পর যদি সেটা ডিক্রিজ হয়ে যায় 18% হয়ে গেল বা 15% হয়ে গেল, সো উই ক্যান ইজিলি সি যে এর মধ্যে একটা নেগেটিভ আউটকাম চলে এসেছে, তাই না? তো এর মধ্যে কি হবে, আমাদের রেপুটেশন ড্যামেজ হবে ইফ ইট ইজ পুরলি ম্যানেজড, লস অফ কি ট্যালেন্ট। রিস্ট্রাকচারিং করার পর দেখা যায় যে আমাদের লে অফ হলো, লে অফের মধ্যে এমন হতে পারে যে আমরা কিছু কি ট্যালেন্ট হারিয়ে ফেললাম, তাদের মধ্যে পোটেনশিয়াল ছিল, তাদের মধ্যে ট্যালেন্ট ছিল, বাট আফটার রিস্ট্রাকচারিং তাদের লে অফের কারণে ট্যালেন্টটা রিডিউস হয়ে গেল। ইট কুড হ্যাপেন। অ্যান্ড হাই আপফ্রন্ট কস্টস, সেভারেন্স, লিগ্যাল অ্যাডভাইসারি ফিস। তো রিস্ট্রাকচার করতে আরেকটা কি কস্ট যেটা, সেটা হচ্ছে লিগ্যাল ফিস, সেভারেন্স, অ্যাডভাইজারি কস্ট এটসেট্রা। তার মানে টোটাল ফরমেশন এন্ড রিস্ট্রাকচার করতে যে কস্টটা পড়ে সেটা কিন্তু ইটস কোয়াইট হিউজ। তো ফিনান্সিয়াল স্টেটমেন্টসে এটা কিন্তু ইফেক্ট করবে। তো এখানে 5টা পয়েন্ট ছিল, তাই না? ফার্স্টে ছিল লে অফের আনসার্টেইনটি এমপ্লয়িজদের মধ্যে, এরপর সেকেন্ডে ছিল যে ডিসরাপশন অফ অপারেশনস, মানে অপারেশন থেমে যেতে পারে, থার্ডে ছিল রেপুটেশনের ড্যামেজ হতে পারে, ফোর্থে ছিল আমরা কিছু কি ট্যালেন্ট হারাতে পারি, এন্ড ফিফথ ছিল যে হাই কস্ট। এই 5টা, দ্যাটস অল। স্যার লিখছে এতটুকু, তুমি এতক্ষণ কি বলছো? বোঝার চেষ্টা করছে, ভালোই বুঝাইছে, আপনারা আই গেস বুঝতে পারছেন। বেশি বলে না, সমস্যা নেই, লিখবে যখন তত বেশি লিখতে হবে, সেটা আগে থেকে প্র্যাকটিস করতে। স্যার কম বলে স্যার কম লেখা যায় কি পড়ে নাম্বার বেশি ছিল। না না, তা না, কোয়ালিটি মাইন্ডসেটে তো। আচ্ছা, এখন আপনাদের আরেকটা পয়েন্ট হলো আপনাদের প্রেজেন্টেশন যখন আপনারা দেন, মিড টার্মে যে প্রেজেন্টেশনগুলি দিচ্ছেন, একটা প্রেজেন্টেশন খুবই স্ট্যান্ডার্ড মনে হয়েছে এই সব স্টুডেন্টদের মধ্যে। সি সেকশনে একটা ছেলে আছে, জুবাই জুবাই বা কিছু, জুবাই জানান জুবাই ওর প্রেজেন্টেশনটা খালি স্ট্যান্ডার্ড প্রেজেন্টেশন মনে হয়েছে, এছাড়া কারো প্রেজেন্টেশন স্ট্যান্ডার্ড মনে হয় না। সবাই খালি দেখে বলতেছে বা এই করতেছে, আমি যখন একটা জিনিস বলি তখন আমি দেখে শুনে বুঝে, আর কারো প্রেজেন্টেশন ভালো হয় না। এরকম করে দেখে দেখে এরকম করে মানে স্যার অ্যাকচুয়ালি যে হাতটাই হবে প্রফেশনাল। আপনাদের সবচেয়ে বড় কথা হচ্ছে আপনাদের অ্যাটাক থেকে শুরু করে কোনো কিছুই বা বডি মুভমেন্ট থেকে শুরু করে কোনো কিছু ওয়াজ নট পারফেক্ট। সো আপনারা যখন প্রেজেন্টেশনটা দেন, দেওয়ার জন্য তো দিলে হবে না, মানে এখন আপনারা তো বিবিএ পাস করার পরে বা আন্ডারগ্রেড কমপ্লিট করার পরে তো কিছু না কিছু করে তো খাবেন, রাইট? ডেফিনেটলি কেউ বিজনেস করবেন, কেউ চাকরি করবেন, কিছু করছে খাবার। সো এই অ্যাপ্রোচ দিয়ে কিন্তু, এই প্রেজেন্টেশন দিয়ে কিন্তু, অ্যাপ্রোচ দিয়ে কিন্তু কাজ হবে না। সো এইটা ইমপ্রুভ করতে হবে, যেভাবে পারেন এটা ইমপ্রুভ করতে হবে। স্যার প্রেজেন্টেশন কি আমাদের আরেকটা আছে? ইনশাআল্লাহ। এটা ভালো আছে। আর ওটা নিয়ে ইনশাআল্লাহ। আসতেছে না। আর এই আপনাদের নাম্বার কি সবার আপলোড হয়ে গেছে? হয়তো দেখছেন বা কি গ্রেড আপলোড হয়ে গেছে? স্যার কিছু করে তো খেতে হবে, দা লাইন গট মি। রেজাল্ট তো মোটামুটি সবাই ক্লাস যারা টুকটাক আসছে সবাইকে রেজাল্ট বলছি, এখন বাকি আছে কার কার রেজাল্ট জানা। স্যার স্যার আপনি না এক্সাম শেষে দিয়ে দিলেন, বললেন যে মি এন্ড হিয়ার শর্ট অফ দি হাইস্ট। একটা নাম্বার আপনার রোল কত? 09 সেকশন বি। না মুসলিমরা একটা ক্লাসে আসছিল, তখন নাম্বারটা বলছি। 097 হইতেছে 13 রেজাল্ট আর কি জানেন বলেন? 270 ইমরান হোসেন ইমন 16। 142 স্যার। স্যার আরেকটা জানতে হবে 096 142 স্যার ডাবল টু 1 বিশেষ করে ডাবল টু 1050 প্রেজেন্টেশন সামনে আসুন। স্যার ডাবল টু 1 1 096